নমস্কার। গল্প পাঠের আসরে আমি নীলাঞ্জনা। আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দুঃশাসন। অনেকক্ষণ ধরে তীর্থের কাকের মতো বসে আছে লোকটা, সুতরাং অভিনয় পর্বটা তাড়াতাড়ি শেষ করাই ভালো। খাতা থেকে মাথাটা তুলে অল্প একটু ঘাড় বেঁকিয়ে দেবীদাস বললে, তারপর? লোকটা প্রায় হাউ হাউ করে উঠল, চোখের কোণে চিকচিক করছে জল। বললে, আর তো মান ইজ্জত থাকে না বাবু, একটা ব্যবস্থা না করলে। ব্যবস্থা? ব্যবস্থা? অন্যমনস্কের মতো দেবীদাস কলমটাকে কামড়ে ধরলে, তারপর খোলা জানালা দিয়ে তাকালে বাইরের দিকে। ছোট নদীর খেয়াপার হয়েই ধুলোয় ভরা পথটা হারিয়ে গেছে ধুধু করা দিকচিহ্নহীন মাঠের ভেতর। প্রখর সূর্যের আলোয় নিজেকে মেলে দিয়েছে নগ্ন অনাবৃত পৃথিবী। একসারি বনঝাউয়ের গাছ হাওয়ায় হাওয়ায় যেন দীর্ঘশ্বাস ফেলছে। অন্তত একজোড়া কাপড় নইলে আর। কাপড়? দেবীদাস যেন চমকে জেগে উঠেছে ঘুম থেকে। কাপড় পাওয়া যাবে কোথায়? চালান নেই, সব সাফ হয়ে বসে আছে। ব্যবসা বাণিজ্য গেল, লোকেরও দুর্গতির এক শেষ। লোকটা তবু নাছুর বাঁধা। দেবীদাসের পা আঁকড়ে ধরলে দুহাতে। চোখ দিয়ে একবার তার টপ টপ করে জল পড়তে শুরু করেছে। আপনি ইচ্ছা করলে সব হয় বাবু, একজোড়া কাপড়ও কি গদি থেকে বেরুবে না? অসীম বিরক্তিতে সমস্ত শরীর শিরশির করে শিউরে উঠল। লোকটাকে যেন একটা লাথি মারতে পারলে মনটা খুশি হয়ে ওঠে। কিন্তু কিছুই করলে না দেবীদাস। ভারী গলায় বললে, কি করবি বল, সবই ভগবানের মার। কেন যে এই যুদ্ধ বাঁধল আর আকাল দেখা দিল এক ভগবানই বলতে পারেন সে কথা। কাপড় থাকলে কি আর তোকে দিতাম না? আমার কাজই তো ব্যবসা করা। ঘরে মাল পৌঁছলে আমার কোনো লাভ আছে বলতে পারিস? না, লাভ নেই। একজোড়া কাপড়ের জন্য পা আঁকড়ে পড়ে থাকলেও লাভ নেই কিছু। জল ভরা চোখে লোকটা পাথরের মূর্তির মতো বসে রইলে খানিকক্ষণ, তারপর উঠে বেরিয়ে গেল নিঃশব্দে। ভাইপো গৌরদাস এক কোণে বসে খবরের কাগজ পড়ছিল। একবার চোখ তুলে বললে, ওকে অন্তত একখানা। খেয়ে পেয়েছিস তুই? দেবীদাস ভ্রুভঙ্গি করলে। ওকে একখানা দিলেই 2 ঘন্টার মধ্যেই দোরগড়ায় উল্টো চণ্ডীর মেলা বসে যেত না? ও বেটাদের কাছ থেকে 1 পয়সাও তো বেশি আর নেবার উপায় নেই। পরপর কতগুলো মামলা হয়ে গেল, দেখছিস না? তা বটে। গৌরদাস আবার খবরের কাগজে মন দিলে। দেবীদাসের খোলা জানলার পথে শূন্য দৃষ্টিতেই তাকিয়ে রইল। রিক্তশ্রী পাণ্ডুর পৃথিবী। বৈশাখের রোদ যেন শ্যামলতার শেষ চিহ্নটুকুও মুছে নিয়ে গেছে। জ্বলন্ত আকাশটার তলা দিয়ে উড়ে চলেছে শামকল পাখির ঝাঁক। পিপাসায় কাতর হয়ে কোনো সুদূর বিল কিংবা জলার সন্ধানেই চলেছে হয়তো। মেটে পথটার ওপর হাওয়ায় ধুলোর ঘূর্ণি উঠছে। শা করে শব্দ করছে বনঝাউয়ের দল। কোনোখানে একটি মানুষও নেই, যেন শ্মশান। এপাশে ছোট্ট গায়ের ছোট্ট বন্দর। দেবীদাসের কোঠাবাড়ির পেছনে আর সব দীনতায় ম্লান হয়ে আছে। টিনের চাল, চাচের বেড়া, করগেটের টিন জ্বলছে সানানো ইস্পাতের মতো। আমগাছের নিচে গরুর গাড়ি বিশ্রাম করছে। অনেক দূরে থানার লাল রঙের বাড়িটা। দেবীদাসের দোতলা থেকে ভারী সুন্দর দেখাচ্ছে ওটাকে। রুক্ষ মাটির বুক ফুঁড়ে যেন একটা রক্ত জবা ফুটে রয়েছে। ছোট গায়ের ছোট বন্দরে বড় ব্যবসায়ী দেবীদাস। কাপড়ের আড়তদার সে, খুচরা পাইকারি সবই চলে।
আশপাশে ৮-১০খানা হাট তারই কৃপার ওপর নির্ভর করে থাকে। কিন্তু এবার সে অনুগ্রহের মুষ্টি দৃঢ়বদ্ধ করতে হয়েছে দেবীদাসকে। চালান নেই, যা জোগাড় করা যায় সরকারি দরে বিক্রি করতে গেলে পর্তা পোষাবে না। অতএব দোকানে ডবল তালা দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকাই ভালো। ব্যবসাও নেই, প্রফিটিয়ারিংয়ের বিড়ম্বনার হাত থেকেও মুক্তি। গৌরদাস কিন্তু অস্থিরভাবে উসখুস করছে। এখনো সত্যিকারের ব্যবসাদার হয়ে ওঠেনি, তাই মনের দিক থেকে মেনে নিতে পারছে না ব্যাপারটাকে। সভায় একবার দেবীদাসের মুখের দিকে তাকিয়ে ইতস্তত করে বললে, কিন্তু এভাবে কতদিন চলবে? যে অবস্থা দাঁড়িয়েছে তাতে। দু চোখে হঠাৎ আগুন জ্বলে গেল দেবীদাসের। কোনো কারণ নেই, হঠাৎ দপদপ করে উঠল চোখের তারা দুটো। বাইরের জ্বলন্ত পৃথিবী থেকে খানিকটা জ্বালা কি প্রতিফলিত হয়ে পড়ল? স্থির গলায় দেবীদাস প্রশ্ন করলে, কি করতে হবে? না, কিছু না। অখণ্ড মনোযোগ সহকারে গৌরদাস একটা সাবানের বিজ্ঞাপন পড়তে লাগল। স্বনামধন্য অভিনেত্রী চঞ্চলা দেবী বলেন, ঝনাৎ করে নিচে একখানা সাইকেল আছড়ে পড়ল। তারপরে দোতলার সিঁড়িতে টকটক করে ভারী জুতোর শব্দ। বীর পদদাপে সমস্ত বাড়িটাকে কাঁপিয়ে দিয়ে দোতলায় উঠিয়ে আসছে কেউ। আর যাই হোক, অন্তত চোখের জলে একজোড়া কাপড়ের জন্য স্বনির্বন্ধ অনুরোধ জানাতে আসছে না নিশ্চয়ই কেউ। তারা আসে ভিক্ষুকের মতো, ছায়ার মতো নিঃশব্দে পা ফেলে। গদির বাইরে দাঁড়িয়ে ৩ বার দেবীদাসকে সেলাম করে তারা। ৩ বছর আগে তখন ছিল অন্যরকম। একজোড়া পছন্দ না হলে ১০ জোড়া নামানো হতো। থানার এলসি কানাই দিয়ে এসে ঢুকল। ১৪ টাকা মাইনের সাধারণ কনস্টেবল, কিন্তু সেরেস্তার খাতা লেখে বলে মুহুরীবাবু নামে সে সম্মানিত। দরকার হলে পাগড়ি বেঁধে লাঠি হাতে তাকে পাহারাও দিতে হয়। তবু নিজের সম্বন্ধে কানাইদের এক ধরনের আভিজাত্য বোধ আছে। ২-১ বছরের মধ্যেই সে যে জমাদার হয়ে যাবে এ প্রায় পাকাপাকি খবর। রোদের চাইতে তেতে ওঠা বালির তেজটা বড় প্রবল। কানাইদের গলার স্বর যেন এসপির মতো উদাত্ত আর গভীর। কি হে সরকার, ফুলছ কেমন? অভ্যর্থনা করার আগেই সশব্দে একখানা চেয়ারে আসন নেলে কানাইদে। লোকটার ধরন ধারণ দেখলে পিত্তি চড়ে যায় দেবীদাসের। কিন্তু যা সময় পড়েছে, এখন শত্রু বাড়ানো কোনো কাজের কথা নয়। চারিদিকে অসংখ্য রন্ধ্র, যে কোনোটার ভেতর দিয়ে শনি প্রবেশ করতে পারে। উত্তরে খানিকটা কাষ্ঠ হাসি হাসল দেবীদাস। তারপর এগিয়ে দিলে সিগারেটের প্যাকেটটা। অভিজাত ভঙ্গিতে ঠোঁটের এক পাশে সিগারেট ধরে সেটাকে জ্বালালো কানাইতে। একটা চোখ বন্ধ করে তাকালো বিচিত্র তির্যক দৃষ্টিতে, যেন আগেই জমাদার হওয়ার জন্য মহড়া দিয়ে নিচ্ছে। এইবারে ৫০ টাকা বের করো দেখি, চাঁদা। ৫০ টাকা? বিস্ফোরিত চোখে দেবীদাস বললে, ৫০ টাকা চাঁদা? আলবাত, সমুদ্র থেকে ১ আজলা। বন্ধ চোখটাকে আধখানা খুলে কানাইতে বললে, দারোগা বাবু শচীকান্ত বলে দিয়েছেন। ক্রুদ্ধ স্বরে দেবীদাস বললে, এ জুলুম। জুলুম? সিগারেট ঠোঁটে নিয়ে সশব্দে যতখানি হেসে ওঠা যায় সেই পরিমাণ হাসল কানাইদে। বললে, ৫ পয়সার গাঁজাতেই শিবতুষ্ট থাকেন, কিন্তু তাতেই যদি হাত মুঠে করে বসো তাহলে দক্ষযজ্ঞ বাঁধতে পারে, জানো তো সরকার। হ্যাঁ। দেবীদাস আবার চুপ করে রইল। শুধু ৫ পয়সার গাঁজাই? এই ছোট বন্দরে সৃষ্টি স্থিতি লয়ের যিনি দেবতা,
সেই শিবটির খাই যে 5 পয়সার চাইতে অনেক বেশি, সে কথা দেবীদাস যেমন জানে, কানাই দেও তার চাইতে এতটুকু কম জানে না। কিন্তু কি হবে সেই কথা বলে? 50 টাকা নিয়ে কানাই দে উঠল। অন্যমনস্কভাবে যেন সিগারেটের বাক্সটাকে পুড়ে নিলে নিজের পকেটে। বললে, সন্ধ্যাতেই যাত্রার আসর বসবে, যেও কিন্তু। দারোগাবাবু বারবার করে বলে দিয়েছেন। ক্লিষ্ট স্বরে দেবীদাস জবাব দিলে, আচ্ছা। বীর পদদাপে সিঁড়ি আর ঘরবাড়ি কাঁপিয়ে নিচে নেমে গেল কানাই দিয়ে। উৎকর্ণ হয়ে দেবীদাস যেন শুনতে লাগলো বিলীয়মান শব্দটা। এ জুলুম, অসহ্য জুলুম। থানায় যাত্রা হবে দারোগাবাবুর শখ, কিন্তু তার জন্য কি দায় পড়েছে দেবীদাসের যে 50 টাকা তাকে চাঁদা দিতেই হবে? বাইরে রৌদ্রতপ্ত পৃথিবী, রিক্ত পাণ্ডুর বাংলাদেশ। ওদিকে বন্দরের টিনের চালগুলো ছাড়িয়ে দেখা যাচ্ছে থানার লাল টকটকে বাড়িটা। নিষ্প্রাণ মাটির ফাটা বুকের ভেতর থেকে তার হৃৎপিণ্ডের মতো যেন বেরিয়ে এসছে একটা রক্তজবা। সেদিকে তাকিয়ে দেবীদাস যেন উদ্দীপ্ত হয়ে গেল। জানিস গৌর, থানার বাড়িটার রং অত লাল কেন? খবরের কাগজে হাঁপানির মহৌষধের বিজ্ঞাপন পড়তে পড়তে গৌরদাস সবিস্ময়ে মাথা তুলে তাকালে। জানিস কেন এত রাঙা হয়েছে? রক্তে। বটে? এবার গৌরদাস সত্যি হাঁ করে চেয়ে রইল। দেবীদাসের মগজেও রসকস বলে কিছু একটা ব্যাপার আছে তাহলে। শচীকান্তের মহিমা আছে সত্যি। মুকং করতি বাচলং। দেবীদাসের সাদা বাড়িটা সম্বন্ধে মানুষের হাড় জাতীয় একটা তুলনা গৌরদাসের মনে এসেছিল, কিন্তু তা বলতে সাহস হলো না। কাকার আশ্রয়ে মানুষ, কাকারই অনুগ্রহে কলেজে পড়বার সুযোগ পেয়েছে। সংক্ষেপে ছোট্ট একটা হুঁ দিয়ে সে পাকা চুল কাঁচা হওয়ার একটা যুগান্তকারী বিজ্ঞাপন পড়তে লাগলো। অনেক দূর থেকেই যাত্রার আসরের আলোগুলো চোখে পড়ছে। অতগুলো ডে লাইট একসঙ্গে কোথা থেকে যে জোগাড় করা গেল একমাত্র সর্বশক্তিমান শচীকান্ত বলতে পারে সে কথা। কেরোসিনের অভাবে আজকাল অন্ধকারেই তলিয়ে থাকে গ্রামগুলো। বাষ্পনের ছায়ায় জংলাপথের পাথুরে অন্ধকারের মধ্য দিয়ে মানুষ আজকাল চলাফেরা করে। মানুষ, শেয়াল আর সরীসৃপ। কার মন্ত্র বলে সমস্ত জগৎটা যেন আদিম একাত্মতায় ফিরে গেছে। রোজ 2-3টে করে সাপে কাটার এজাহার আসে থানাতে। মানুষের অসহায়তার সুযোগ নিয়ে পৃথিবীর হিংসা যেন নির্মম হয়ে উঠছে। ওদিকে মুচিপাড়ার একটি মেয়ে চিৎকার করে কাঁদছে। পরশুদিন নিশুতি রাত্রে ওর ঘরের বেড়া ভেঙে শেয়ালে ছেলে চুরি করে নিয়েছে। পরদিন সকালে বাড়ি থেকে 30 হাত দূরেই ছেলের অভুক্ত মাথাটা খুঁজে পাওয়া গেছে। এত কাছে বসে খেয়েছে, অথচ একটা আলোর অভাবে ছেলেটাকে বাঁচানো গেল না। যাত্রার আসরের আলোগুলো অস্বাভাবিক দীপ্তি ছড়াচ্ছে। প্রায় আধ মাইল পর্যন্ত তার রেশ এসে পড়েছে। আকাশের অনেকটা সাদা হয়ে গেছে বিচিত্র একটা আলোর কুয়াশায়। গৌরদাসের হঠাৎ মনে হলো শচীকান্ত যেন ক্ষতিপূরণ করতে চায়। এদিনের সঞ্চিত অন্ধকারকে 5-5টা জোরালো ডেলাইটের আলো ছড়িয়ে যেন দূর করে দেবার সংকল্প করেছে সে। আসরের চারপাশের ভিড় করে দাঁড়িয়ে কালো মানুষের দল। এত ঝাঁঝালো আলো ওদের চোখে সহ্য হচ্ছে না, ধাঁধা লেগে যাচ্ছে যেন। রাশি রাশি আলোয় ওদের চোখের নিচে কালো কালো ছায়াগুলো আরো বেশি কালো হয়ে পড়ছে। বুকের হাড়গুলো জ্বেলে উঠছে ঝকঝক করে। গৌরদাস ভাবতে লাগলো, শরীরী দেহে ছাড়িয়ে লোকগুলো যেন অশরীরী হওয়ার চেষ্টা করছে। সর্বাঙ্গ থেকে ঠিকরে পড়ছে আত্মিক একটা
জ্যোতির্ময়তা। শচীকান্তের ভাবভঙ্গি দেখে মনে হয় এ যেন তার মেয়ের বিয়ে। সৌজন্য এবং অমায়িকতার বহর দেখে সন্ত্রস্ত হয়ে উঠেছে লোকগুলো। ওরে বস বস, তোরা বসে পড়, দাঁড়িয়ে রইলি কেন? তোদেরই তো জন্য গান, তোদের জন্যই তো 150 টাকা খরচা করে বৈকুণ্ঠ অধিকারীর দল আনলাম। নে বসে পড়। সদাশয়তার সীমা নেই। অর্ধনগ্ন অর্ধভুক্ত মানুষগুলো যেন কৃতজ্ঞতার ভাষা খুঁজে পায় না। শচীকান্ত রাদ্দির পাঞ্জাবিটা হাওয়ায় উঠছে। যুদ্ধের বাজারে অমন চমৎকার আদ্যি কোথায় পাওয়া গেল? সে রহস্য দেবীদাস জানে। একটা প্রফিটিয়ারিং এর মামলার জাল কেটে বেরুতে একথান আদ্যি খরচ করতে হয়েছে, কিন্তু শচীকান্তকে মানিয়েছে বেশ, যেন 10 বছর বয়স কমে গেছে। বসুন বসুন দেবীদাস বাবু, বসো হে গৌরদাস। না না, বেঞ্চিতে নয়, এই তো চেয়ার। তারপর কানাই, ওদের আর দেরি কত? কানাই দে নিঃশ্বাস ফেলার সময় পাচ্ছে না। ঘর্মাক্ত দেহে প্রাণপণে একটা আলোকে পাম্প করছে সে। মুখ ফিরিয়ে শশব্যস্তে জবাব দিলে, আর বেশি দেরি নেই বড়বাবু, ওদের সাজ হয়ে গেছে, নারদ এসে পড়বে এক্ষুনি। রুমাল দিয়ে চোখ মুখ মুছলেন শচীকান্ত। ক্লান্তির একটা নিঃশ্বাস ফেললেন। তারপর এসে বসলেন দেবীদাসের চেয়ারের পাশটাতে। মদ আর সিগারেটের একটা মিলিত গন্ধ অনুভব করল দেবীদাস। আসরে বেহালার ছড়ে টান পড়েছে। টুমটুম করছে তবলা, থেকে থেকে ঝমর ঝমর করে উঠছে করতাল। সব মিলে বেশ একটা অনুকূল পরিবেশ গড়ে উঠেছে। কালিপড়া কোটরের ভেতর থেকে চকচক করে উঠছে কালো মানুষের চোখ। সমস্ত দিনের অতি বাস্তব সংঘাতের পরে একটি রাত্রের মায়ালোক। একটা সিগারেট ধরিয়ে আর একটা দেবীদাসের দিকে বাড়িয়ে দিলেন শচীকান্ত। দুঃশাসনের রক্তপান লাগিয়ে দিলাম, ভালোই হবে, কি বলেন সরকার মশাই? আপ্যায়িত হয়ে দেবীদাস হাসল। আগে হ্যাঁ, ভালো হবে বই কি। বেহালার ছড়ে সুরের আবেশ এসেছে, তবলায় তাল পড়ছে। তারপরে আসরের পেছন থেকে গানের আওয়াজ। হস্তিনাপুরের রাজসভার নর্তকীদের প্রবেশ। ঘুঙুরের শব্দে আর গানে যেন ঝড় বয়ে গেল। শচীকান্ত বললেন, সাবাস ভাই। গলার স্বরে জড়তা। নেশাটা বেশ ভালো করে জমে উঠেছে। দেবীদাসের দিকে ঘোলাটে চোখ মেলে জিজ্ঞাসা করলেন, কেমন লাগছে? দেবীদাস সংক্ষেপে বললে, বেশ। মনের মধ্যে 50 টাকার শোক তখনও কাঁটার মতো বিঁধছে। কিন্তু এ কথা সত্যি যে দলটা ভালো গায়। শচীকান্তর রুচি আছে। সমস্ত পৃথিবীটা বদলে গেছে মুহূর্তে। আলো আর গানে বাংলাদেশের ছোট এই গ্রামটা হাজার হাজার বছর আগেকার কুরুক্ষেত্রে ফিরে চলে গেছে। অর্জুনের কপিধ্বজ রথের চাকায় গুড়িয়ে যাচ্ছে কৌরব সৈন্য। পাঞ্চজন্যের শব্দে দূর রাজপ্রাসাদে বসে থরথর করে কেঁপে উঠছেন ধৃতরাষ্ট্র। কর্ণ এসে বললেন, ভয় নেই, সুতকুলে আমার জন্ম, সেজন্য দায়ী দৈব, কিন্তু আমার পৌরুষ, সে আমার নিজস্ব গৌরব। শচীকান্ত বললেন, বাহ বাহ, কর্ণ বেড়ে অ্যাক্ট করছে, ওকে একটা মেডেল দিতে হবে সরকার মশাই। ইতিহাস চলেছে বজ্র গর্জিত ঝড়ের আবেগে। রক্ত তরঙ্গিত কুরুক্ষেত্র একটির পর একটি মহারথী বীর শয্যায় ঘুমিয়ে পড়ছে। শকুনির হাতের পাশা আজ ভারতবর্ষের সমস্ত রাজমুকুট নিয়ে জুয়া খেলছে।
আত্মগ্লানিতে পীড়িত হয়ে দুর্যোধন বলছেন, মাতুল, তোমার জন্যই আজ আমার এই সর্বনাশ হলো। শচীকান্ত ঝিমুতে ঝিমুতে বললেন, না, দুর্যোধনটা কোনো কাজের নয়, মুখটা বড্ড বেশি বোকাটে। ওদিকে দ্রৌপদীর চোখে ধকধক করে জ্বলছে আগুন। অযত্ন বিন্যস্ত রুক্ষ চুল তার সর্বাঙ্গে যেন প্রলয়ের মেঘের মতো ভেঙে পড়ছে। সেই দীপ্ত নারী মূর্তির সামনে দাঁড়িয়ে দিগ্বিজয়ী অর্জুন পর্যন্ত সলজ্জ দীনতায় মাথা নিচু করে বসে আছেন। শোনো কেশব, শোনো ভীমসেন, শোনো ধনঞ্জয়, প্রকাশ্যে রাজসভায় সেই মর্মান্তিক অপমানের পরে শুধু তোমাদেরই মুখ চেয়ে পাঞ্চালী আত্মহত্যা করেননি, কিন্তু আর নয়। দুঃশাসনের রক্ত রঞ্জিত হাতে যদি বেনিবন্ধন না করতে পারি, তাহলে জেনে রেখো, সতীর অভিশাপে স্বর্গ মর্ত পাতাল সমস্ত ভস্মীভূত হয়ে যাবে। সমস্ত আসরটা গম গম করে উঠছে। ঝিমন্ত চোখ তুলে শচীকান্ত বিস্ফারিত দৃষ্টিতে তাকালেন। মানুষগুলো সমস্ত মন্ত্রমুগ্ধ হয়ে গেছে। থেকে থেকে বেহালার ছড়ে এক একটা তীব্র আর্তনাদ যেন দ্রৌপদীর বজ্র বাণীর প্রতিধ্বনি করছে। অদ্ভুত জমেছে গান। দেবীদাস ভুলে গেছে নিজেকে, এমনকি 50 টাকার ক্ষতিটাকেও এখন আর তত তীব্র বলে মনে হচ্ছে না। কুরুক্ষেত্রের যুদ্ধে ফিরে এসছে বাংলাদেশে। গৌরদাসের মনে হতে লাগলো সারা পৃথিবী জুড়েই যেন দ্রৌপদীর মতো আর্তনাদ উঠছে আজকে। কিন্তু তার অভিশাপে কি স্বর্গ মর্ত পাতাল ভস্ম হয়ে যেতে পারে? কে বলবে? শচীকান্তর আলতির পাঞ্জাবিটা হাওয়ায় উঠছে। দীপ্ত হয়ে উঠেছে নেশায় নির্বাপিত চোখ দুটো। ইতিহাসের চাকা চলেছে ঘুরে। ওদিকে রাত শেষ হয়ে গেল। ডেলাইটের আলোগুলো ক্রমেই ম্লান হয়ে আসছে। ওপাশে নদীর বুক থেকে শিরশির করে আসছে শেষ রাত্রির হাওয়া। মানুষগুলো রাত জাগা চোখ জ্বালা করছে, কিন্তু সে চোখ তারা বুঝতে পারছে না। ঘটনার গতি উড়ে চলেছে প্রতি মুহূর্তে। একটুখানি চোখ বন্ধ করলেই তারা পিছিয়ে পড়বে। শচীকান্ত একটা সিগারেট ধরিয়ে বললেন, সাবাস সাবাস। চরম সংকট মুহূর্ত। দ্রৌপদীর প্রতিজ্ঞা পূর্ণ হওয়ার সময় এসছে। মানুষগুলো প্রতীক্ষা করছে নিঃশ্বাস বন্ধ করে। ভীমের গদার ঘায়ে মাটিতে আছড়ে পড়ল দুঃশাসন। আসরের চারদিকে কটাকট হাততালি। কিন্তু বিস্ময়ের আরো বাকি আছে। দুঃশাসনের বুকে বিঁধেছে ভীমের খড় নখর। আর কি আশ্চর্য, ভীমের নখের মুখে উছলে উঠছে রক্ত। হ্যাঁ, রক্তই তো। সেই রক্ত মুখে মেখে পৈশাচিক মূর্তিতে ভীম উঠে দাঁড়ালো। দর্শকেরা বিস্ফোরিত বিহ্বল চোখে তাকিয়েই আছে। একটা প্রচণ্ড অট্টহাসি করে ভীম বললে, এই রক্তাক্ত হাতে দ্রুপদ নন্দিনীর বেনি বেঁধে দেব। প্রতিশোধ যজ্ঞের প্রথম আহুতি দেওয়া হলো আজকে। 10 মিনিট ধরে টানা হাততালি। শচীকান্ত চেয়ারের হাতল ধরে উঠেছেন। আদ্যির পাঞ্জাবির হাতায় খানিকটা পানির পিক লেগেছে, যেন রক্তের ছোপ। জড়িত গলায় বললেন, চমৎকার চমৎকার চমৎকার। সরকার মশাই, দলকে একটা করে মেডেল দিয়ে দিন। সাবাস ভাই, সাবাস। বেহালা ফেলে অধিকারী উঠে এলো তড়িৎ গতিতে। আভূমি নমস্কার করে বিগলিত হাস্যে বললে, হুজুরের অনুগ্রহ। ভোরের আলোয় ঝলমল করছে পৃথিবী। সারা রাত জেগে বসে থেকে সমস্ত শরীর আড়ষ্ট আর অসাড় হয়ে উঠেছে। মস্ত একটা হাই তুলে দেবীদাস বললে, চলো গৌর, যাওয়া যাক। ধুলোয় ভরা পথ দিয়ে দুজনে এগিয়ে চলল নিঃশব্দে। ধান কাটা মাঠ থেকে হাওয়ায় সে খেলা করছে গৌরদাসের বিশৃঙ্খল চুলের মধ্যে।
দেবীদাস অন্যমনস্কের মতো বললে, বেশ গাইলে না রে? হ্যাঁ। একটু এগিয়ে মুচিপাড়া। পুত্রহারা মা ইনিয়ে বিনিয়ে কাঁদছে এখনো। তার ছেলেকে চুরি করে খেয়েছে শেয়ালে, আর খেয়েছে তার ঘরের পাশে বসেই। আকাশ ভরা এত আলো, এমন অকৃপণ সূর্য, রাত্রির অন্ধকারে কোথায় মিলিয়ে যায় এই আলো? এই সূর্য ডুবে যায় কোন অতল সমুদ্রে? দেবীদাস বললে, চলো লক্ষণ মুচিকে একটা ডাক দিয়ে যাই। দুজোড়া জুতো পাঠিয়েছিলাম, দিয়ে গেল না তো? ওরা মুচিপাড়ায় পা দিতেই ৩-৪টে কুকুর চিৎকার করে উঠল তারস্বরে। প্যাক প্যাক করে ডোবায় গিয়ে নামলো কতগুলো পাতিহাঁস। প্রকাণ্ড একটা মাটির গামলায় নীল জল, চামড়া ধোয়া গন্ধ উঠছে তার থেকে। কতগুলো ছোট বড় চামড়া ট্যান করবার জন্য ছোট ছোট বাঁশের খুঁটো দিয়ে আটা। মুচিদের ঘরগুলো ভগবানের দয়ার উপর আত্মসমর্পণ করে বেঁকে চুড়ে অসহায় ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। লক্ষণ, লক্ষণ আছিস? ঘাটের দিক থেকে একটি ষোড়শী মেয়ে জল নিয়ে আসছিল। মানুষের গলা শুনে বিদ্যুৎ গতিতে কোথায় মিলিয়ে গেল আবার। আর একসঙ্গে চমকে উঠল দেবীদাস আর গৌরদাসের দৃষ্টি। ছলছল করে উঠল রক্ত। মেয়েটি সম্পূর্ণ নগ্ন, কোনোখানে এক ফালি কাপড় নেই, কাপড় পাওয়ার উপায়ও নেই। যুগের দুঃশাসন নির্লজ্জ পাশব হাতে বস্ত্র হরণ করেছে তার। তার সমস্ত লজ্জা, সমস্ত মর্যাদাকে নিষ্ঠুর উপহাসে মেলে দিয়েছে লোলুপ পৃথিবীর সামনে। ভেতর থেকে সন্ত্রস্ত নারী কণ্ঠ শোনা গেল, লক্ষণ বেরিয়ে গেছে। ও আচ্ছা। দুজনে আবার নিঃশব্দে রাস্তা দিয়ে চলতে লাগলো। গৌরদাসের মনে হলো, যে দুঃশাসন বাংলাকে বিবস্ত্রা করেছে তারও কি প্রায়শ্চিত্ত করতে হবে একদিন? তাকেও কি রক্ত দিতে হবে কুরুক্ষেত্রের প্রান্তরে? রাত্রি জাগরণে দেবীদাসের মুখটা অদ্ভুত বিষণ্ণ আর পাণ্ডুর। ওদিকে ফসলহীন রিক্ত মাঠ, তারই ভাঙা আলের ওপর দিয়ে একদল লোক কাজ করতে চলেছে। তাদের ধারালো হেসোগুলোতে সূর্যের আলো ঝিকিয়ে উঠছে। অকারণে, অত্যন্ত অকারণে বড় বেশি ভয় করতে লাগলো গৌরদাসের। অমন ঝকঝক করে